এবার যে তোমাকে একলাই পথ চলতে হবে মা তুলি। কেন? এই বাড়িতে আমার টিউশন পড়াবার আছে, তাই আমার যেতে একটু দেরি হবে। তুমি এই সোজা পথ ধরে হাঁটি হাঁটি পাপা করে বাড়ি পৌঁছে যাও, গিয়ে খাওয়া দাওয়া সেরে চুপটি করে ঘুমিয়ে পড়ো, বুঝলে? আচ্ছা ঠিক আছে বাবা, তাই যাচ্ছি। ও মাস্টারমশাই, ও মাস্টারমশাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। কি ব্যাপার? আপনাকে আমরা একেবারে গরুর মতো খুঁজছি। গিয়েছিলাম আপনার বাড়িতে, কিন্তু গিয়ে দেখলাম আপনি বাড়িতে নেই, স্কুলে আছেন। ছুটলাম স্কুলের দিকে, মা গিয়ে দেখি স্কুল ছুটি হয়ে গেছে। অবস্থা ছুটলাম আপনার বাড়ির দিকে, পাগিস রাস্তায় দেখা হয়ে গেল। দাদা দিদিমণিরা আজকাল খাটুনি গেল না। কোথায় 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 গাড়ি থেকে নেমে আসুন, নেমে আসুন, নেমে আসুন। হ্যালো অজয় বাবু, নমস্কার। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এনাকে চিনতে পারলেন না? গাড়ি এলাকাতে থাকে, তাকেই চিনতে পারে না। কি কপাল, একেই বলে খাঁটি কেউ মানুষ। ইনি এই অঞ্চলের একজন সম্ভ্রান্ত নেতা, জনগণের সেবায় নিবেদিত প্রাণ, গরিবের কাছে ওনার মন্ত্র আর কৃষ্ণের মন্ত্র প্রায় এক। দীনদয়াল দীনবন্ধু, ইনি হলেন ডক্টর মনোজ চৌধুরী। এক নম্বর স্বার্থপর মানুষ, স্বার্থ যার পরের তরে তিনি তো স্বার্থপর। ঠিক আছে ঠিক আছে, এবার থাম আমার কথা গাড়ি। অজয় বাবু, তুমি আমাকে না চেনারই কথা, কারণ আমার জন্মস্থান এই এলাকায় হলেও শহরেই মানুষ হয়েছে তো, তাই এই এলাকার মানুষের সাথে আমার ঘনিষ্ঠতা হয়ে ওঠে। সাংসদ শ্রী মলয়নাথকে নিশ্চয়ই চেনো, উনি আমার রাজনৈতিক গুরু। ওনার ইচ্ছে অনুসারে আগামী বিধানসভা ইলেকশনে দাঁড়িয়েছি, কিন্তু দাঁড়াবো বললেই তো আর চলে না, চাই জনবল, অর্থবল, বেশি বল। অনেকের মুখে তোমার সুনাম শুনেছি, উচ্চ শিক্ষিত, সাহসী, অথচ শিক্ষকতা করো একটা ছোট্ট প্রাইভেট স্কুলে, আর সারাক্ষণ সাইকেল ঠেলে ঠেলে বাড়ি বাড়ি টিউশন। আচ্ছা বলো তো, আজকের যুগে এসব করে কি সংসার চালানো যায়? তা যায় কি যায় না তা নিয়ে আপনাদের এত ভাবনা কেন বলুন তো? ভাবতে হচ্ছে, ভাবতে হচ্ছে, কারণ দামি রত্নকে এভাবে আমি কখনো মাটিতে ফেলে রাখি না। যখনই কোনো দামি রত্ন পরে থাকতে দেখি, তখনই আমি ওখান থেকে তুলে এনে একেবারে পালিশ করে চকচকে করে তুলি। তোমাকে দেখেই আমার মনে হচ্ছে তুমি সেই দামি রত্ন। আর সেই জন্যই তো শাস্ত্রে বলেছে না, রতনে রতন চেনে সুবরে চেনে কচু। তাই ভাবছিলাম তোমাকে আমার দলে কোনো ভালো কাজে লাগাতে পারি কিনা। তো শুনে খুব ভালো লাগছে যে আপনাদের মতো বড় নেতারা আমাদের মতো বেকারদের কথা ভাবছেন। তো আপনি আমাকে কোন কাজে লাগাতে চান? দেখুন, আমাদের দলে অনেক রকমের কাজ রয়েছে, তার মধ্যে একটি বড় গুরুত্বপূর্ণ কাজ হলো পথের কাঁটা পরিষ্কার করা। তার মানে? তার মানে খুব সহজ। দেখুন, সমাজে কিছু গন্ডমূর্খ অকাজের লোক আছে, যারা সব কাজে শুধু বাধার সৃষ্টি করে। কথায় কথায় প্রতিবাদ, আন্দোলন, নিজেরাও কিছু করবে না, অন্য কেউ কিছু করতে দেবে না। নিজেও খাবে না, অন্যকে খেতেও দেবে না। তুই থামবি? তাই ভাবছি এদেরকে শায়েস্তা না করলে ভোটে জিতবেন কি করে, তাই না? একদম ঠিক ধরেছ। এসব না করলে রাজনীতিতে টিকে থাকা সম্ভব নয়, আর এটাই তো রাজনৈতিক পলিসি। এর জন্যই তোমার মতো দুঃসাহসী ইয়ং ম্যান দরকার। এর জন্য আমাকে কি করতে হবে? এর জন্য কাজের বিভিন্ন ধারা রয়েছে, তার আবার এক এক রকম রেট। যেমন ধরো, বিশেষ কাউকে ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেওয়ার জন্য 5,000 টাকা, কারো হাত পা ভেঙে ঘরে ফেলে রাখার জন্য 50,000 টাকা, কাউকে পৃথিবী থেকে একেবারে সরিয়ে দেওয়ার জন্য 5 লাখ টাকা। একদম ফিক্সড রেট। তাছাড়া এই কাজের পারফরমেন্স যদি মনের মতো হয়, তাহলে পাবে মোটা অঙ্কের ইনাম, যা কোনোদিন তুমি ভাবতেও পারবে না। তার মানে আপনারা আমাকে মস্তানির কাজে লাগাতে চান? মাস্তানি কেন বলছো? এটা তো তোমার শিক্ষার সাহসিকতার সদুপযোগ, রাতারাতি বড়লোক হবার সর্বোত্তম পথ। বাহ বাহ বাহ, শুনেই মনটা আহ্লাদে আটখানা হয়ে গেল। হ্যাঁ, হবে না মানে? শুনুন, আপনি আমাকে যে 3টি কাজের কথা বললেন, তার প্রথম 2টি কাজ অনেক করেছি। স্কুল গড়তে গিয়ে, আদর্শের প্রচার করতে গিয়ে কাউকে ভয় দেখাতে হয়েছে, আবার সমাজের স্বার্থে কারোর হাত পাও ভাঙতে হয়েছে।
কিন্তু তৃতীয় কাজটির অভিজ্ঞতা আমার নেই, মানে খুন করা। তাই ভাবছি বৃহৎ স্বার্থে এবার সেই কাজটি করব। বাহ 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 বাহ। তুমি করবে বলছো? হ্যাঁ, সাব্বাস। আমি তাহলে রত্ন চিনতে ভুল করিনি। এই তোমরা কি বলছো? হ্যাঁ কি বলছো? তোমরা কি বলছো বলো? একদম খাঁটি রক্ত পেয়ে গেছেন স্যার। আচ্ছা, আপনার হাতিয়ারটা একটু হাতে নিয়ে দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনাকে তো অপারেশনের জন্য একটা দেলাই হবে। আমি প্রথমেই কাকে খুন করব জানেন? কাকে? আপনাদের মতো ক্রিমিনাল নেতাদেরকে। কি বলছো? হ্যাঁ, যারা আমাদের মতো বেকারদের বেকারত্বের সুযোগ নিয়ে, নিরীহ সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের অমানুষ করছে, প্রতিবাদের ভাষাকে স্তব্ধ করতে প্রাণ কেড়ে নিচ্ছে, তাদেরকেই আমি শেষ করব। এই দেখুন। বাবা, আমি তো কয়েকটা ব্ল্যাঙ্ক ফায়ার করে আমার দক্ষতার পরিচয় দিলাম মাত্র। রক্ত একই স্রোতে বইছে, সেখানে তো আর কোনো কথাই নেই। তখন তোমারই আস্ফালন কোন আকাল তালে তলিয়ে যাবে তা একবার ভেবে দেখেছ? একেবারে পেপারটা হয়ে যাবে, বুঝলে? তার চেয়ে বরঞ্চ আমাদের দলে ভিড়ে যাও, হাতে হাত মিলাও, দেখবে দু হাত ভরে গেছে, ভাগ্যের চাকা নিমেষে ঘুরে গেছে। ভাগ্যের চাকা ধরে ভাগ্য বিধাতার নির্দেশে। আপনারা আবার কোন ভাগ্য বিধাতা আবির্ভূত হয়েছেন এখানে? একটা কথা স্পষ্ট করে শুনে রাখুন, আমরা হতে পারি গরিব, নগণ্য, কিন্তু আমাদের একটা নীতি বোধ আছে, একটা আদর্শ আছে। রাখো তোমার আদর্শ। নুন আনতে পান্তা পুরান জাত, তার মুখে আবার আদর্শের বড় বড় বলি। তোমার ওই আদর্শের গুলি স্কুল কলেজের ক্লাসরুমেই চলে, তোমার মতো ধর্মভীতুদের লেকচার বাজিতেই চলে। বাস্তবের বাড়িতে এর এক কানা করিরও নাম নেই। ওই আদর্শ নিয়ে বন্ধ গলিতে পড়ে থাকাটা জীবন নয়। জীবন সেখানে যেখানে টাকা আছে, প্রাচুর্য আছে, ক্ষমতা আছে, ভোগ বিলাস আভিজাত্য আছে। শুধু আবেগ দিয়ে জীবন গড়া যায় না, বুঝলে? বলো তো, তোমার আদর্শ তোমাকে কি দিয়েছে? হ্যাঁ বলো বলো, আমরাও জেনে একটু ধন্য হই। কি দেয়নি বলুন? কিন্তু দুঃখের বিষয়, এই আদর্শ জগৎ কল্যাণে যা দিয়েছে তা বোঝবার মতো ক্ষমতা আপনাদের মদ আর অর্থের নেশার আড়ালে সব হারিয়ে গেছে। তবুও বলছি, এই আদর্শ আমাদের দিয়েছে জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বরোগের মকরধ্বজ সর্বাত্মক জীবন দর্শন। যে দর্শন মানুষকে মানুষের মতো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে, সর্বোপরি পরমার্থ লাভের সর্বোত্তম পথের সন্ধান দিয়েছে। আমরা সেই আদর্শের বীজ বপন করে চলেছি শিশু মনে, যারা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মনে এই শিক্ষার আলো জ্বালিয়ে দেবত্বে উত্তরণের পথ প্রশস্ত করে দিচ্ছি। তারাই হবে আগামী দিনের আদর্শ নেতা, যারা আপনাদের মতো কংসদের দমন করে গড়ে তুলবে এক শোষণ মুক্ত আদর্শ মানব সমাজ, গড়ে তুলবে বিশ্ব আনন্দ পরিবার। মনে রাখবেন, আপনাদের মতো কংসদের বধিবে যারা, তারা আজ গোকুলে নয়, তারা দিনে দিনে বেড়ে চলেছে আমাদের প্রতিটি স্কুলে স্কুলে, প্রতিটি আনন্দ পরিবারে। একটি দুটি করে নয়, হাজারে হাজারে আমাদের স্কুল, আমাদের আনন্দ পরিবার হলো আদর্শ মানুষ গড়ার কারখানা। তাই বলছি, অনেক অংশের বংশধর, ধ্বংসের পথ ধরে নয়, আদর্শের পথ ধরে চল, জীবন তোদের ধন্য হয়ে যাবে। রাখো তোমার লেকচারবাজি। শেষবারের জন্য একটা কথা বলে যাচ্ছি, আমি কোনোদিনও কারোর কাছে কিছু চেয়ে ব্যর্থ হইনি। তোমার ক্ষেত্রে তার ব্যতিক্রম হলে কিন্তু তার পরিণাম হবে ভীষণ ভয়ঙ্কর। আমার নাম অনল চৌধুরী। অনল মানে হলো আগুন। আমার কাজের আর আমার কথার যে অবাধ্য হয় তাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই, তার সর্বনাশ করে দিই। বুঝেছো? আশা করি বুঝেছো।
আমার নাম অজয়, যাকে অত সহজে জয় করা যায় না। আপনার মতো সামান্য মাটির প্রদীপের আগুনকে ফু দিয়ে নিভিয়ে দিয়ে কিভাবে তাকে উচিত শিক্ষা দিতে হয় তা আমার ভালো করেই জানা আছে, বুঝেছেন? আশা করি বুঝেছেন। কেবলাকান্ত, বলুন স্যার। আমি কিছুতেই বুঝতে পারছি না যে একটা নগণ্য কপর দক্ষশূন্য মানুষ হয়েও সে এত শক্তি ধরে কিভাবে? তার এত রক্তের জোরটা কোথায়? ওসব কিছু নয় স্যার, এ হলো মাতালের প্রলাপ। ও হলো আপনার চেয়েও বড় মাতাল। ওই শিমুলপুর আশ্রমে একজন সন্ন্যাসী থাকেন না, সেই সন্ন্যাসী ওকে আফিমের নেশা গিলিয়ে বোধ শক্তিহীন করে দিয়েছে। নইলে এত বড় সুবর্ণ সুযোগ কি কেউ হারায়? হাতের লোক কি কেউ পায়ে ফেলে দেয় নাকি? হ্যাঁ, কি বলছিস? সন্ন্যাসী ওকে আফিমের নেশা গিলিয়েছে মানে? ওই আফিমের কথা বলছি না স্যার, আপনারা যে বলেন না ধর্ম হলো আফিমের নেশা, সেই আফিমের কথা বলছি স্যার। সেই ওই এলাকায় না ওর অজস্র শিষ্য আছে স্যার, যারা তাকে দেবতার মতো মানে। গ্রামের সব মানুষ তার কথা ওঠে হাত বসে, ওঠে হাত বসে, ওঠে। তার অনেক অভিভাবকও আছে। তাই ওই সন্ন্যাসীকে যদি কোনোভাবে ছলে বলে কলে কৌশলে আপনারে বসে আনতে পারেন না, তাহলেই স্যার কেল্লা ফতে। এই এলাকায় আপনার সব ভোটার আপনার একেবারে হাতের মুঠোয় চলে আসবে। আরে মাস্টার মশাই, আমার কোন ছাড়। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এতদিন জানতাম তোর মাথায় শুধু গোবরই ভরা আছে, এখন দেখছি ওই গোবর একেবারে খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে রে। স্যার এবার কিন্তু কৌশল পাল্টাতে হবে। গরম হয়ে নয়, একটু নরম হয়ে কথা বলতে হবে। তাতে যদি কাজ না হয় তখন না হয় আঙুল একটু পাকালেই হবে। হ্যাঁ, এর মানে হলো কাঁটা দিয়ে কাঁটা তোলা। যে কোনো কৌশলই হোক, ওই সন্ন্যাসীকে আমাদের বসে আনতেই হবে, আর সেই সফলতাই হবে সর্বরোগের মোক্ষম দাওয়াই। আরেকটি কাজ কিন্তু করতে হবে স্যার, কয়েকদিনের জন্য একটু জনসেবায় মন দিন। ওই বোতলের নেশা ছেড়ে একটু ভক্তি রস পান করুন, গ্রামবাসীদের সাথে জমিয়ে নাম সংকীর্তন শুরু করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি ইচ্ছে করে ধাক্কা মেরেছি নাকি? তাহলে চলে যাচ্ছেন কেন? ওনাকে হসপিটালে নিয়ে চলুন। এই ঘাটের মরা বুড়োটা তো মরেই গেছে বলে মনে হচ্ছে, একে তো আর বাঁচিয়ে লাভ নেই। সরে যা সরে যা, সামনে থেকে সরে যা, নইলে কিন্তু। বুঝছে মেয়েটার সাহস দেখো। সরে দাঁড়া, সরে দাঁড়া, এই মরা বুড়োটাকেও সরিয়ে দিচ্ছি। গাড়ির নাম্বারটা লিখে নিয়েছি, দেখে নেব তোমাদের। ও আঙ্কেল, ও আঙ্কেল, ওই লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথা ফেটে গেছে, চলুন হসপিটালে নিয়ে যাই। আমার এখন অত সময় নেই। ও যত সব উটকো ঝামেলা। ও আঙ্কেল, দেখুন না। হ্যাঁ, দেখে নিয়েছি তো, এইসব পুলিশের কাজ। শুধু শুধু ঝামেলায় জড়িয়ে লাভ নেই, বুঝলে? আরে আপনি
আপনি মানুষ না, বিপদ তো আপনারও হতে পারতো। বড়লোকে এসব কথা শুনিয়ে কোনো লাভ নেই। ওদের টাকা আছে কিন্তু মনুষ্যত্ব নেই। চলো চলো, আমি আমার ভ্যানে করেই হাসপাতালে পৌঁছে দিচ্ছি। চলো চলো ডাক্তার, চলো। এই তোমরা সবাই দাদাকে প্রণাম করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দাদা, তিনি হলেন সমাজসেবী ডক্টর অনুল চৌধুরী। এবার বিধানসভা ইলেকশনে দাঁড়িয়েছে, তাই আপনার আশীর্বাদ নিতে এসেছেন। শুধু আশীর্বাদ নয় দাদা, আপনার বিশেষ সাহায্য দরকার। আমি সর্বত্যাগী সন্ন্যাসী, আশীর্বাদ ছাড়া আর কি বা সাহায্য করতে পারি? আপনার দু চারটে কথাই আমার জন্য অনেক বড় সাহায্য হতে পারে দাদা। কি এমন সেই কথা? এই অঞ্চলে আপনার অজস্র ভক্ত শিষ্য রয়েছে, রয়েছে শিক্ষক সহ অনেক অভিভাবকগণ। আমার হয়ে তাদের যদি একটু উদ্বুদ্ধ করেন আমায় ভোট দেওয়ার জন্য, তাহলে আমিও তাদের সেবা করার সুযোগ পাবো, এই আর কি। বেশ ভালো কথা তো। আপনি জেনে খুশি হবেন যে আমার বাবা মাও ছিলেন বড় ভক্ত বৈষ্ণব। ধর্ম, কর্ম আর সমাজ সেবাই ছিল তাদের জীবনের ব্রত। আর তাদের পথ ধরেই আমিও আমার জীবনকে সমাজ সেবায় উৎসর্গ করে দিয়েছি। জেনে খুব খুশি হলাম, কারণ আজকাল তো এমন বড় মনের নেতা নেত্রী নজরেই পড়ে না। তাই তো লোকে বলে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে মাসখানেক আগে আমার বাবা মা দুজনেই একটা পথ দুর্ঘটনায় মারা গেছে। ওনারা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন, কত ভালোবাসতেন। ইস, খুবই দুঃখজনক ঘটনা। আচ্ছা, কি নাম ছিল আপনার বাবার? ভজন চক্রবর্তী। ভজন চক্রবর্তী। আচ্ছা, উনি কোথায় থাকতেন, কি করতেন? কল্যাণপুর গ্রামের বাড়িতেই থাকতেন, আর ওই গ্রামের স্কুলেই শিক্ষকতা করতেন। আচ্ছা, ওই গ্রামে ভজন চক্রবর্তী নামে আরো কোনো দ্বিতীয় ব্যক্তি আছেন নাকি? না না, আর কেউ নেই তো। কে কে কেন বলুন তো? না মানে, এবার পরিষ্কার বুঝে গেলাম, আপনার বাবাই তাহলে মরে গিয়ে ভূত হয়ে আমার আশ্রমে আশ্রয় নিয়েছে। এ কি বলছেন দাদা? আপনিও আবার ভূত প্রেত এসব বিশ্বাস করেন নাকি? করতাম না, কিন্তু আজ বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। দেখতে চাও সেই জ্যান্ত ভূতকে? তুলি, তুলি, কি বলছেন দাদা? তোমার ভূত দাদুকে এখানে নিয়ে এসো তো। আসছি দাদা। অরুণবাবু, আপনার বাবা যদি মারা গিয়ে থাকেন তাহলে ইনি কে? কি হলো, চিনতে পেরেছেন এই জ্যান্ত ভূতটাকে? বাহ বাবা, কি দুর্দান্ত অভিনয় আপনাদের। ওরে অকৃতজ্ঞ মিথ্যাবাদী বেঈমান, মা বাবা নামের বটবৃক্ষকে উপড়ে ফেলে দিয়ে নিজেরা সেজেছ এক একজন বিষ বৃক্ষ, আর সমাজটাকেও বিষাক্ত করতে নেমে পড়েছো। দাদা দাদা, ওই লোকগুলোই দাদুকে গাড়ি চাপা দিয়েছিল। ওই তো সেই সাদা গাড়িটা। আপনাকে যে গাড়ির নাম্বারটা দিয়েছিলাম, ওটা সেই গাড়িরই নাম্বার। মিলিয়ে দেখুন দাদা। হ্যাঁ, সেই তো। এইবার বুঝতে পারলাম আসল রহস্যটা। আপনারা দাঁড়ান। হ্যালো হ্যালো হ্যালো, কল্যাণপুর থানা বলছি। হ্যাঁ, আমি শিমুলপুর আশ্রম থেকে বলছি। গত 5 তারিখ এক বৃদ্ধের অ্যাক্সিডেন্টের ব্যাপারে থানায় ডায়েরি করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই অ্যাক্সিডেন্টের অভিযুক্ত গাড়ির মালিক গাড়ি সহ আমার আশ্রমে উপস্থিত আছে। এখনই যদি আসেন তাহলে তাদের হাতে নাতিল করতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, ওদেরকে কিছুক্ষণ যে করে হোক আটকে রাখুন। হ্যাঁ, আমরা আসছি, আমরা এখনই আসছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, রাখছি।
ওরে বাবা রে, বাতাসে যেন বিপদের গন্ধ আসছে, চলো পালাই। কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। থানার বড়বাবু আসছেন আমাদের বহু মন্ত্রীকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য। হরিপদ, হরিপদ, শিগগির আয় তো এখানে। আসছি বাবা। তুমি, তোমার স্কুল এখন ছুটি হয়ে গেছে, এখন তুমি বাবার সঙ্গে বাড়ি চলে যাও। ঠিক আছে দাদা, আজকে আমার নাচের ক্লাস আছে। আমার মা বাড়িতেই নাচের স্কুল খুলেছে, একদিন তোমরা সবাই দেখতে যাবে কিন্তু। ঠিক আছে, যাব। সাবধানে যেও। আমায় দেখেছিলেন দাদা? হ্যাঁ, ওই বাঁশের গুঁড়িটা নিয়ে এই গেটের মুখে দাঁড়াতো, এরা যেন কেউ পালাতে না পারে। হ্যাঁ ঠিক আছে দাদা, আমি থাকতে এখান থেকে একটা ইঁদুরও পালাতে পারে না। এই ছোকরা, তুই রাস্তা আটকাবি আমাদের? দেখো কোথায় কাণ্ড, দেখো। এই চলো তো কাজ, চলো তো কাজ। দেখি 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 কি রাস্তা আটকায়, দেখি, চলো তো কাজ। সাবধান, পা বাড়াবেন না কেউ, নইলে এই বাঁশের ঘা একটা মাটিতে পড়বে না। মনে হচ্ছে তোকে জমালায় পাঠাতেই হবে। আচ্ছা, দেখা যাক কে কাকে জমালয় পাঠায়। সাবধান অনুবাবু, হ্যান্ডস আপ। কনস্টেবল, এদের সবাইকে অ্যারেস্ট করুন। অনুবাবু, আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আপনার বিরুদ্ধে থানায় অনেক কমপ্লেন রয়েছে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে এতদিন অ্যারেস্ট করতে পারিনি। এবার চলুন, জেলের ঘানি টানতে হবে।